আজ আমরা পঞ্চদশ অর্থ কমিশনকে বিদায় জানাবো। আগামীকাল অর্থাৎ 1 এপ্রিল আমরা ষোড়শ অর্থ কমিশনকে স্বাগত জানাবো এবং বরণ করে নেব। পঞ্চদশ অর্থ কমিশনে অনেক পাওনা করি ছিল, অনেক বকেয়া বঞ্চনা ছিল কর্মচারীদের। সেটা আর্থিক প্রতিকূলতায় পঞ্চদশ কমিশন সেই বঞ্চনা মিটিয়ে দিতে পারেনি। তাই ষোড়শ অর্থ কমিশনের কাছে আমাদের দাবি দেওয়া, আমাদের বঞ্চনা, আমাদের ন্যায্য পাওনা সমস্ত কিছু হিসাব ছেড়ে দেওয়া হয়েছে এবং আশা করা যাচ্ছে ষোড়শ অর্থ কমিশনের মেয়াদকালে সেই যে অপরিপূর্ণ আশা ছিল, সেই আশা, সেই অপরিপূর্ণ যে বঞ্চনা দূরীকরণ ছিল, সেগুলি দূরীকরণ হবে। ষোড়শ অর্থ কমিশন আগামী 26-27 যে ফিনান্সিয়াল ইয়ার, যেটা আগামীকাল থেকে শুরু হচ্ছে, এই ফিনান্সিয়াল ইয়ারে কর্মচারীদের জন্য কী রেখেছে বা ত্রিপুরা সরকার কী ষোড়শ অর্থ কমিশনের কাছে চেয়েছে এই ফিনান্সিয়াল ইয়ারের জন্য, 26-27 অর্থবর্ষের জন্য, কিংবা আগামী 5 বছরের জন্য কী রূপরেখা অর্থ কমিশনের কাছে রেখেছে এবং অর্থ কমিশন কি কতটা অ্যাকসেপ্ট করেছে, কতটা সেই দাবি দাওয়াগুলি গুরুত্ব সহকারে দেখেছে এবং কতটুক কর্মচারীদের আশাকাঙ্ক্ষা পূর্ণ হবে, সেটা বোঝা যাবে এই 26-27 ফিনান্সিয়াল ইয়ারেই। এক কিস্তি দিয়ে আমরা এপ্রিল থেকে পেয়ে গেছি, আরেক কিস্তি দিয়ে আমরা অবশ্যই পাচ্ছি জুনের, আরেক কিস্তি দিয়ে পাচ্ছি আমরা জানুয়ারির। এই যে আরও 2টা কিস্তি দিয়ে এই 26-27 অর্থবর্ষে আমরা পাবো, সেই দিয়ে কি বঞ্চনাটা দূরীকরণ করা সম্ভব হবে কর্মচারীদের? সরকার কি রেখেছে নিজের কোষাগারে, সরকার কি ব্যবস্থাপনা করেছে আমরা বাজেটে, বা অর্থ কমিশনের কাছে কি চেয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, সেটা আমরা জানার চেষ্টা করব। এখানে বিদায় পঞ্চদশ অর্থ কমিশনের। বাস্তবে যা যা আশা ছিল পঞ্চদশ অর্থ কমিশনের কাছে, তা ধারে কাছেও যেতে পারেনি পঞ্চদশ অর্থ কমিশন। পঞ্চদশ অর্থ কমিশনের কাছে আশা ছিল ফিক্সড পে নিয়মিতকরণ, অনিয়মিত চুক্তিবদ্ধ নিয়মিতকরণ, বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া, এমএসিবি সংশোধন, তাছাড়া কর্মচারীদের ন্যায্য পাওনা, এইচআরএ অন্যান্য সংশোধন, অনেক কিছু আশা ছিল কর্মচারীদের। সে আশা কিন্তু সুফল পঞ্চদশ অর্থ কমিশন কিন্তু দিতে পারেনি। তাই ষোড়শ অর্থ কমিশনকে স্বাগত জানার জন্য সবাই প্রস্তুত। আগামীর বার্তা নিয়ে যাচ্ছে ষোড়শ অর্থ কমিশন। এটাই জোর আলোচনা অফিসে, বিশেষ করে ভারসাম্যপূর্ণ মহার্ঘ ভাতা ডিএ প্রদান, যাতে কেন্দ্রীয় সরকার কর্মচারী এবং পাশাপাশি অন্য যে ডাবল ইঞ্জিনের যে মানে রাজ্যগুলো আছে, সেই রাজ্যের কর্মচারীর সাথে ত্রিপুরার ব্যবধানটা কমিয়ে আনা যায়। আপাতত ডিএ সংশোধন প্রস্তাব শিক্ষক কর্মচারী মহলে আলোচনা চলছে। বর্তমানে 17% ডিএ বকেয়া আছে। কেন্দ্রীয় সরকার জানুয়ারি মাসে ডিএ ঘোষণা করেনি। জানুয়ারি মাসে যদি এক কিস্তি ডিএ ঘোষণা করে, তাহলে কিন্তু ব্যবধান সেই আগের মতো 20-22% ব্যবধানে কিন্তু ত্রিপুরা সরকারি কর্মচারীরা চলে যাবে। এতে কিন্তু কোনো স্বস্তির বাতা কিন্তু দেখা যাচ্ছে না। তবে আরেক কিস্তি দিয়ে যদি ত্রিপুরা সরকার ঘোষণা করে, তাহলে কিন্তু সেই স্বস্তির বাতাবরণটা তৈরি হবে এবং বঞ্চনা দূরীকরণটা আরেকটু বাস্তব রূপ নেবে। সৌসত্তগুণ আওতাধীন ত্রিপুরা রাজ্যে আর্থিক পরিস্থিতি মূল্যায়নের উপর একটা সুসংহত প্রস্তাব সরকারি কর্মী পেনশনভোগীদের মনে আশাবাদের সঞ্চার করেছে। কারণ ষোড়শত্ব কমিশনের কাছে যে প্রস্তাবটা ষোড়শত্ব কমিশনের কাছে রাখা হয়েছে, সংসদের রূপরেখা তুলে ধরা হয়েছে, তার মেইন লক্ষ্য হলো কেন্দ্রীয় সরকার কর্মচারীদের সঙ্গে বেতনের সঙ্গে ত্রিপুরার যে কর্মচারীদের যে বেতনের ব্যবধান, সেটা কমিয়ে আনা। 2026-27 অর্থবর্ষে ত্রিপুরার পেনশন এবং ত্রিপুরার যে সরকারি কর্মচারী আছে, তাদের মহার্ঘ ভাতা 30% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এখন কোশ্চেন জাগতেই পারে, 30% মহার্ঘ ভাতা কি 2026-27 অর্থবর্ষে ত্রিপুরা সরকারি কর্মচারী পেয়ে যাবে? উত্তরটা হবে সম্ভাবনা পেতেও পারে, সম্ভাবনা নাও পেতে পারে। সেটা শুধু ষোড়শত্ব কমিশনের মধ্যে সুপারিশ করা হয়েছে বা তাদের কাছে দাবি করা হয়েছে। সেটা পাওয়ার সম্ভাবনা 100% বলা যায় না, আবার না পাওয়ার সম্ভাবনা 0% বলা যায় না। সব কিছু নির্ভর করছে মাননীয় অর্থমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী কতটুকু নেগোসিয়েশন করে সে দাবিটা কে আনতে পারে। এখন 26-27 অর্থবর্ষ 2027 মার্চ মাসে শেষ হবে। এই অর্থবর্ষে কেন্দ্রীয় সরকার যদি জানুয়ারিতে এক কিস্তি দিয়ে ডিক্লেয়ার করে, তাহলে ডিএর ব্যবধান হয়ে যাবে 20 কি 22। আরও 2টা দিয়ে দেবে, তাহলে ব্যবধান হয়ে যাবে ন্যূনতম 30% মতো ব্যবধান হয়ে যাবে। যদি আমরা ধরে নিই ত্রিপুরা সরকারি কর্মচারীরা 41% দিয়ে পাচ্ছে, তাহলে ধরে নেওয়া হয়েছে ডিএর ব্যবধানটা 30% গিয়ে দাঁড়াবে বা 30%-এর কাছাকাছি যাবে 2026 সালে সত্য হচ্ছে। তাই আগে থেকেই অর্থ কমিশনের কাছে সেই সংক্রান্ত দাবি জানিয়ে আসছে ত্রিপুরা সরকার, যাতে মিনিমাম 30% দিয়ে কর্মচারীদের বকেয়া বঞ্চনা দূরীকরণ করেছে। এটা দাবি, এটা আশা, এটা প্রত্যাশা, এটা কমিটির কাছে নিজের দাবি জানানো, কিন্তু দেওয়ার যে আছে
সে ভালোভাবেই জানে কত দিতে হবে। চাওয়ার সময় অনেক কিছুই চাওয়া যায়। পাশাপাশি এরপরে যে ফিনান্সিয়াল আর্থিক বর্ষগুলো আসবে, সেই আর্থিক বর্ষগুলোতে 7% যাতে বছরে দিয়ে ডিক্লেয়ার করা যায়, সেইভাবে দাবি জানিয়ে মানে আশা বা সেইভাবে কমিটির কাছে দাবি জানানো হয়েছে। অর্থাৎ ত্রিপুরা সরকার থেকে যতটুক সম্ভব কর্মচারী বঞ্চনা দূরীকরণে সৌরশক্তি কমিশন পর্যাপ্ত পরিমাণ দাবি জানিয়ে এসেছে ত্রিপুরা সরকার, এবং সৌরশক্তি কমিশন সে টাকাটা দেবে কিনা সেটা নির্ভর করবে ত্রিপুরার বর্তমান যে সরকারের প্রতিনিধিরা আছে, বর্তমান সরকারের মন্ত্রী সদস্যের সাথে তারা কতটুকু নেগোসিয়েশন করে এই টাকাটা আনতে পারে। ত্রিপুরার ইতিহাসে লেখা থাকবে, যদি এই বঞ্চনা দূরীকরণ না হয়, ইতিহাসটা এরকমভাবে পরিচিত হবে যে ত্রিপুরায় কোনো এক সময় ডাবল ইঞ্জিনের সরকার ছিল, যারা কর্মচারীদের বকেয়া বঞ্চনা মিটিয়ে দিতে পারেনি। অর্থাৎ সিঙ্গেল ইঞ্জিনের ডাবল ইঞ্জিনের মধ্যে কোনো বেনিফিট বা কোনো মানে ব্যবধান বা কোনো যে বঞ্চনা একই থেকে গিয়েছে, যার কোনো সুষ্ঠু সমাধান হয়নি। ত্রিপুরা সরকার চাইছে যে ডাবল ইঞ্জিন যাতে একসাথে কাজ করে, কারণ ত্রিপুরা সরকারের যে সিঙ্গেল ইঞ্জিন, সেই সিঙ্গেল ইঞ্জিন কিন্তু আর্থিক প্রতিকূলতায় হুড়মুড়ে ভেঙে পড়ছে, সেটা কিন্তু ইঞ্জিনটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারছে না। তাই সেন্ট্রালের যে ইঞ্জিন, সেই ইঞ্জিনের কাছে একসাথে ডাবল ইঞ্জিনের রূপে কাজ করতে চাইছে। তাই সেন্ট্রালের যে মিনিস্টার আছে, অর্থমন্ত্রী, প্রধানমন্ত্রী, তাদের কাছেও সেই দাবি দেওয়া পেশ করা হয়েছে। এর মেইন যে রূপরেখাটা তৈরি করা হয়েছে, এখানে যেটা বলা হয়েছে, উল্লেখ্য অধ্যাপক শোভাবরণ দাসের নেতৃত্বে পিএইচডি ও গবেষক কিরণ ভৌমিক এবং গবেষক সহকারী সৃজন দেবনাথ সহ অন্যান্য সদস্যের সমন্বয়ে গঠিত এই প্রস্তাবনায় 26 অর্থবছরের জন্য মহার্ঘ বা ডিএ বাবদ উল্লেখযোগ্য 30% বৃদ্ধির সুপারিশ করা হয়েছে। এটি প্রাথমিক সমন্বয়ের লক্ষ্য হল বেতনের বৈষম্য দূর করা, কর্মীদের তাৎক্ষণিক আর্থিক স্বস্তি প্রদান করা, পরিবর্তে আচরণগুলোতে স্বাভাবিক লগারিদম প্রবৃত্তি ব্যবহার করে হিসাবকৃত আনুমানিক 10.4% প্রবৃদ্ধির পাশাপাশি বার্ষিক 7% হারে যে মহার্ঘ বৃদ্ধির প্রস্তাব করা হয়েছে। এই পদ্ধতিতে 26 অর্থবছর কর্মীদের আয়ের ক্ষেত্রে একটা স্থিতিশীল পূর্ব অনুমানযোগ্য বৃদ্ধির নিশ্চয়তা প্রদান করে। পেনশনভোগীদের ক্ষেত্রে প্রস্তাবনা অনুরূপ একটি কাঠামো গঠন করে। তবে বিশেষজ্ঞরা এই বিষয়ে সতর্ক উচ্চারণ করে বলেছে, এই সুবিধাগুলি প্রদানের ক্ষেত্রে অবশ্যই আর্থিক বিচন ক্ষমতা মিতব্যয়িতার বিষয়টি বজায় রাখতে হবে। প্রস্তাবিত মহার্ঘ বৃদ্ধি যদি সতর্কতার সঙ্গে যথাযথ পরিকল্পনার মাধ্যমে পরিচালনা না করা হয়, তবে তা রাজ্যের কোষাগারের উপর অতিরিক্ত চাপ কিন্তু সৃষ্টি করবে। রাজ্য উন্নয়নমূলক লক্ষ্যবিন্দুগুলি বিন্দুমাত্র ব্যাহত না করে আর্থিক প্রতিষ্ঠানগুলি টিকে রাখার জন্য পর্যাপ্ত রাজস্ব আহরণ নিশ্চিত করা, কর ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি করা এবং দায়ের ক্ষেত্রে অগ্রগতি নির্ধারণ করা জরুরি। সব মিলিয়ে বলা যায় মহার্ঘ সংসদ এই প্রস্তাবটি ত্রিপুরার মানুষের জন্য আর্থিক সমতা, অর্থনৈতিক স্বস্তির পথে একটা গঠনমূলক দিশা উন্মোচন করে। যত্নশীল পরিকল্পনা এবং কঠোর আর্থিক শৃঙ্খলার সাথে বাস্তবায়িত হলে এটি একটি রাজ্যের সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ধারাকে সহায়তা করবে। কারণ ত্রিপুরা সরকারি কর্মচারীদের বেতন বাড়লে সেই টাকাটা কিন্তু যেমন ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ত্রিপুরা মার্কেটে চলে যাবে। ত্রিপুরা মার্কেটে টাকাটা আসলে ত্রিপুরা মার্কেটে মানে অর্থের সঞ্চার হবে, অর্থের যে প্রতিকূলতা, যে লিকুইড ক্যাশ, সেটা মানে ক্রাইসিসটা দূর হবে এবং ত্রিপুরা অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে। ত্রিপুরার জনসাধারণের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পাবে। একমাত্র ত্রিপুরার কর্মচারীদের বেতন বৃদ্ধি একমাত্র মাধ্যম কেন্দ্রীয় সরকার থেকে বেশি পরিমাণ টাকা ত্রিপুরার বাজারে আনার জন্য। কারণ কর্মচারীরা সেই টাকা নিজের অ্যাকাউন্টে রেখে দিলে সেই টাকা দিয়ে ব্যাঙ্কগুলি নিজের মতো করে ব্যবসা পরিচালনা করবে, লোন দেবে। আর কর্মচারী যদি সেই টাকা যদি বাজারে যদি খরচ করে ঠিকঠাকভাবে, ঠিকঠাক বাজারে যদি খরচ করে, তাহলে বাজারে সেই টাকাটা ঢুকবে। অর্থাৎ সেভিংস হোক বা খরচ হোক, দুইভাবেই কিন্তু টাকাটা ত্রিপুরার অর্থনীতি ঢুকবে এবং ত্রিপুরা অর্থনীতিকে চাঙ্গা করবে। আর ত্রিপুরা অর্থনীতিকে চাঙ্গা করা মানে ত্রিপুরার ডেভেলপমেন্টে কর্মচারীদের সরাসরি অংশদান। তাই আগামী 5 বছরের যে রূপরেখা যেটা তৈরি করা হয়েছে বা যেটা ধরা হয়েছে, বকেয়া পাওনা করে নিয়ে যে আগামী 5 বছরের রূপরেখা তৈরি করা হয়েছে, সেই রূপরেখা যদি বাস্তবায়ন হয়, তাহলে অবশ্যই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানাবো, করজোড়ে নমস্কার জানাবো যে হ্যাঁ, আমাদের সরকার সেটা পেরেছে, আমাদের সরকার যে প্রতিশ্রুতি দিয়েছে সেটা পেরেছে। সব কিছু মিলে একটাই আশা, 2028 নির্বাচনের পূর্বে রাজ্য সরকার কোনোভাবেই কর্মচারীদের মন খুশি করার চেষ্টা করবে। সেটা হোক 8 পে কমিশন দিয়ে হোক, সেটা বকেয়া ডিএ মিটিয়ে দিয়ে হোক, সেটা অনিয়মিত চুক্তিবদ্ধ ফিক্সড পে কর্মচারী বা অন্যান্য বঞ্চনাকে মিটিয়ে দেওয়া হোক, সব কিছু মিলে রাজ্য সরকার এমন কিছু একটা সিদ্ধান্ত নিতে চলেছে যার উপর ভিত্তি করে ম্যাক্সিমাম কর্মচারী খুশি হবে এবং ম্যাক্সিমাম কর্মচারীদের বঞ্চনাগুলো দূরীকরণ হবে। এখন দেখার বিষয়, আগামীকাল থেকে সৌরশক্তি কমিশন শুরু হচ্ছে। সৌরশক্তি কমিশন আমাদের জন্য কী তৈরি করে রেখেছে, সৌরশক্তি আমাদের ভাগ্যে কী লিখে রেখেছে, সৌরশক্তি কমিশনের কাছে যে দাবি দেওয়াগুলি রাখা হয়েছে সেগুলি যুক্তির সহকারে সৌরশক্তি কমিশন কতটুকু বাস্তবায়ন করে, যার জন্য আমরা উপকৃত হব, যার জন্য আমরা লাভ হবে। ধন্যবাদ সবাইকে।